ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং সুগার সুখবরের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা যে জায়গায় চলে এসেছি, নামখানা ব্লকের 10 মাইল উত্তর দেবনিবাসে। আগেই আমরা আপনাদেরকে বলেছিলাম সুগার সুখবর এই অভিনব চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে মানুষ কিভাবে স্বাভাবিক ছন্দে ফিরে আসছে তার গল্প আপনাদের শোনাবো। তেমনি আজ যেখানে এসেছি আমাদের সঙ্গেই রয়েছেন একেবারেই আমার পাশে গৌরী দেবী। গৌরী দেবীর জীবনের চলার পথের ছন্দটা কিভাবে পরিবর্তন হয়েছে, কি সমস্যা ছিল, একটা কথা বলে রাখা ভালো, একটুখানি ছন্দের ভাষাতেই যদি বলি, বেঁচে থাকার অদম্য প্রচেষ্টা আর মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার প্রবল ভয়, এই দুটোর মাঝখানে জীবনকে চালনা করা সত্যি খুব কষ্টের ব্যাপার। আমিও জানি, আপনিও জানেন, আমরা প্রত্যেকেই জানি। গৌরী দেবী তার মনে বরাবরই বেঁচে থাকার, জীবনকে নতুন ছন্দে চালিয়ে নিয়ে যাওয়ার প্রবল প্রচেষ্টা ছিল, কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে তিনি প্রবল হাই সুগার এবং উচ্চ রক্তচাপ, মানে যেটাকে হাই প্রেশার বলি, এবং তার সঙ্গে অস্টিও আর্থারাইটিসে ভুগছিলেন। একেবারে চলার পথে তার সম্বল প্রায় লাঠি ছিল, হাঁটাচলাও করতে পারতেন না, একটা সময় প্রায় শয্যাশায়ী হয়ে থাকতেন। সেই রকম অবস্থা থেকে বিভিন্ন চিকিৎসা মাধ্যমে তিনি তার চিকিৎসা করিয়েছেন এবং সেখানে কোনো রকম সুফল পায়নি বললেই চলে। অবশেষে কোনো না কোনো মাধ্যম থেকে সুগার সুখবরের দ্বারস্থ তিনি হন। তারপর থেকে এখন সেই গৌরী দেবীকে একেবারে আমাদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন, হাঁটা চলা, স্বাভাবিক জীবন একেবারে ছন্দে এগিয়ে চলছে। গৌরী দেবীর এই বিছানা শয্যা থেকে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসার গল্প নিয়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা আমাদের মাঝখানে পেয়েছি গৌরী দেবীকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের। প্রথমেই তাদের সঙ্গে একটু আলাপ করে নেওয়া যাক। আমার পাশেই রয়েছে গৌরী দেবী এবং আমার পাশে রয়েছেন গৌরী দেবীর স্বামী। আপনি আপনার নামটা একটু যদি বলেন। পঞ্চানন দাস। এবং গৌরী দেবীর পাশে রয়েছেন গৌরী দেবীর বড় ছেলে এবং তার নাতি নাতনিরা। এক এক করে তাদের সঙ্গে একটু আলাপ করে নেব। নমস্কার, আমি বুদ্ধদেব দাস। আমার নাম আরাত্রিকা দাস। আমার নাম ঋতিকা দাস। একেবারে স্বামী, পুত্র এবং নাতি নাতনিদের নিয়ে সপরিবারে আজকে সুগার সুখবরের এই ভিডিওতে গৌরী দেবী রয়েছেন। শুনবো গৌরী দেবীর কাছ থেকে তার জীবনের এখনকার পর্যন্ত যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে তিনি আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরেছেন সেই গল্প। প্রথমেই গৌরী দেবী, সুগার সুখবর ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাকে স্বাগত জানাই। আপনার কাছ থেকে যেটা জানতে চাইব, যেটা এখনো পর্যন্ত আমরা জানি, একটা সময় ছিল যেখানে আপনার সুগার খুব হাই থাকতো, প্রেশার 160-70-এ থাকতো এবং আপনি অস্টিও অ্যাথারাইজড, অর্থাৎ আপনার যে ব্যথাগুলো, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, যেগুলোর কারণে একেবারে হাঁটাচলা করতে পারতেন না, প্রায় শয্যাশায়ী হয়ে থাকতেন। তো সেই সময়ে কীরকম অবস্থাতে আপনি ছিলেন যদি একটু বলেন। আমি আগের বছর ফাল্গুন মাস থেকে এই সুগার সুখবরের ওষুধ খাই। সেই সুগার সুখবরের ওষুধ খেতে খেতে এমনি করে প্লেনভাবে ওষুধ খেতাম। তারপরে ডাক্তারবাবু যখন অর্থারাইটিসের কথা বললাম, কিন্তু আমার বাড়ির লোক বা পাশাপাশি সবাই ভয়ে চিন্তিত হয়েছিলেন যে আমি মারা যাব, কিন্তু আমি মারা যাইনি। সেই 3 মাসের পর আমি একাই, আবার ডাক্তারবাবু আমাকে, মানে ডাক্তারবাবুর সঙ্গেও পরামর্শ বন্ধ হয়ে গিয়েছে। তারপরে 3 মাসের পর থেকে আমি আবার একাই ওই রকম করে যেতাম, মানে একবারে সারাদিন করে নিঢাল করে সারাদিনের পর একবার করে রুটি খেতাম। আবার তারপরের দিন ওই একই রকম, জল খেতাম না সারাদিন, একই রকম করে এই রকম আবার 6 মাস যায়। ওই 6 মাস যেতে যেতে এখন আগের থেকে সুস্থ আছি, আগের থেকে অনেকটা ভালো আছি। এবং ডাক্তারবাবুকে আমি অনেক ধন্যবাদ দিই যে আমার এই চিকিৎসার জন্য যে অতটা হেঁটেছেন বা অতটা দেখেছেন, আমি তার জন্য খুবই আনন্দিত এবং গর্বিত। আপনি যেটা বললেন যে
আজকে 1 বছর ধরে, প্রায় 1 বছর সুগার সুখবরের দ্বারস্থ আপনি হয়েছেন, কিন্তু তারও অনেক আগে থেকে যেটা আমরা শুনেছি আপনি এই ধরনের সমস্যাগুলোতে ভুগছিলেন, একেবারে বিছানাসজ্জা হয়ে পড়েছিলেন। সেই সময় চিকিৎসা পদ্ধতি আপনার কেমন ছিল, কি কি চিকিৎসার মাধ্যমে ছিলেন, যখন বিছানাসজ্জা হয়ে পড়েছিলেন আপনার জন্য কি কি চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে, তখন আপনার যে শারীরিক কষ্টটা সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। তখন আমি এলোপ্যাথিক খেতাম এবং এলোপ্যাথিক খেতে মানে কোনো মতেই সুস্থ হতে পারতাম না। তখন বিছানায় শুয়ে থাকতাম আর সারা শরীর যন্ত্রণা করত। আর ওই 3বার তখন ভাত খেতাম আর ফুলে গিয়েছিলাম, সর্বশরীর আঙুল সব এরকম মোটা হয়ে গিয়েছিল। তখন ওজন 62 কিলো হয়েছিল, এখন কিন্তু ওজন 47 কিলো হয়েছে। আর এইভাবে রঞ্জনবাবুর এইভাবে চিকিৎসার জন্য অনেকটা হালকা হয়ে গেছে শরীর। হালকা হওয়ার জন্য এখন শরীর মানে যন্ত্রণা থেকে মুক্ত হয়েছে। যেভাবে যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা থেকে মুক্ত হয়েছে। আপনি দীর্ঘদিন এই দুরারোগ্য রোগে ভোগার পর যখন সুগার সুখবরের ওষুধ নেওয়া শুরু করলেন, সুগার সুখবরের ওষুধ নেওয়ার পরের জীবনটা আপনার কেমন ছিল? ওষুধ খাওয়ার আলাদা কোনো নিয়ম ছিল কিনা আপনার ক্ষেত্রে? সেই নিয়মগুলো পালন করতে গিয়ে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা সেই বিষয়টা যদি একটু বলেন। আগের বছর ফাল্গুন মাস থেকে আমি মানে গাড়িতে প্রচার করতে এখানে আসে, গাড়ির প্রচারে হ্যান্ডমিলকে আমি বকখালি যাই। বকখালি গিয়ে ডাক্তারবাবুর দেখা পাই। ডাক্তারবাবুর সঙ্গে দেখা পেয়ে আমি প্রথমেই সুগারের ওষুধ খেতাম, তারপরে 1 মাস 2 মাস এরকম খেতাম। তারপরে খাওয়ার পরে আর্থারাইটিসের কথা বললাম ডাক্তারবাবু, বলতে ডাক্তারবাবু বললেন যে তোমাকে এইভাবে তোমার অসুস্থতার কারণে এইভাবে তোমাকে চলতে হবে, যে প্রত্যেক দিন 16 ঘন্টা 17 ঘন্টা জল খাওয়া যাবে না। প্রত্যেক দিন 16-17 ঘন্টা জল খেতাম না, এইরকম 6 মাস খেয়েছি। আর তারপরে ভাত বন্ধ 3 মাস। 3 মাস আমি ভাত খাই। 3 মাস না ভাত খাওয়ার পর দেখি আমার শরীরটা আগের তুলনায় অনেকটা মানে সুস্থ দিকে চলে আসছে। চলে আসার পর তারপরে বন্ধ ছিল অনেক দিন ওষুধ, মানে সুগারের ওষুধ ছিল, কিন্তু আর্থারাইটিসের দিক দিয়ে আমার বাড়ির সবাইয়ের অমত ছিল। মানে এভাবে ছিল যে আমি হাঁটাচলা করতে পারছি কিন্তু এত রোগা হয়ে গেছি, আমার বাড়ির সবাই যেন চিন্তিত। এই জন্য কিছুদিন মানে সুগারের ওষুধ খাচ্ছি, কিন্তু ওই বারটা বন্ধ ছিল। তারপরে একা একা অনুমান করে দেখলাম যে আমি ওই বার করার ফলে শরীরটা যেন আগের তুলনায় যেন সুস্থ হচ্ছে। 1 মাস বন্ধ করে দেওয়ার পরে দেখি মানে আবার যেন ফুলা ভাব, আবার যেন শরীরে কষ্ট। তখন আমি নিজের থেকেই আবার ওইভাবে আবার চালু করি। তারপরে চালু করার পরে দেখি না অনেকটা সুস্থর দিকে আসছে। আসার পরে আবার এই এখন দেখি একবারে যেন সুস্থ হয়ে গেছি আগে। এবার আমরা কথা বলবো গৌরী দেবীর স্বামীর সঙ্গে। আপনার নামটা যদি পঞ্চানন দাস। আপনার কাছ থেকে জানতে চাইবো, গৌরী দেবী যে এই ধরনের সমস্যায় ভুগছেন আপনারা কবে থেকে জানতে পারলেন? হয়েছে ওষুধটা 3-4 বছর হয়েছে। ওষুধ কলকাতার সুগারের ডাক্তার, ওইখানে দেখানো হয়েছিল। 7 মাইলে দেখানো হয়েছিল, ডাক্তার তো সুস্থ হয়নি। না হতে আবার এই কলকাতায় গেলাম। কলকাতায় গিয়ে ওখানে ডাক্তার, আমার কাছে চিকিৎসা হয়েছিলাম 1-1.5 বছর। খাওয়াতে সুগার বাড়ছে কমছে, ওষুধ দিচ্ছে কমে যাচ্ছে, আবার একাই বেড়ে যাচ্ছে। আবার ডাক্তার কাছে গেলে ডাক্তার বলছে যে আবার ওষুধ দিচ্ছে, ওষুধ খাও। আর প্রত্যেকবারে টেস্ট করে দেখলেই কোনোবারে কমে যাচ্ছে, কোনোবারে আবার বেড়ে যাচ্ছে, কোনোরকম মেজার হচ্ছে না হতে আর কী করবো না। আমার এই ডাক্তারবাবু করবে যেখানে ডাক্তার বসে আয়ুর্বেদ ডাক্তার, ওনার কাছে করবে, ওনার কাছে নিয়ে যেতে চিকিৎসা করলো ডাক্তার। চিকিৎসা করাতে খুব মাঝখানে শরীর খুব খারাপ হয়ে গেছিলো। না খাওয়া দাওয়ার একটু ডাক্তারবাবু নিয়মে চলতে হচ্ছে, তাতে শরীর একটু ভেঙে গেল।
তাতে আমরাও চিন্তায় পড়লাম, শরীর খুব রুগনে গেছে, হাঁটাচলা শুরু করতে পারছে না। তারপরে ডাক্তারবাবু বললো ভয় নেই, আমরা আছি, আমি আছি তোমার পিছনে, তুমি যেরকম বলছি ওইরকম চিকিৎসা হয়ে যাও, হলেই পরে ঠিক সুস্থ এসে যাবে, আপনাদের কিছু ভয় করতে হবে। তো দেখলাম চিকিৎসা করতে করতে ওষুধ খেতে খেতে শরীর সুস্থর দিকে এসছে। এখন মোটামুটি পুরোপুরি সুস্থ বলতে গেলেই চলে। কারণ আগে যে যন্ত্রণা হতো, যে হাঁটাচলা করতে পারতো না, খেতেও পারতো না, শরীর খুব অসুবিধা, ঘুমও হতো না, এখন ঘুমও হচ্ছে, খেতে পারছে, হাঁটাচলাও ভালো মতো করছে এবং শরীর মোটামুটি সুস্থর দিকে মোটামুটি প্রায় হয়ে গেছে, এখন অসুবিধা কিছু নেই। আমরা জীবনের যে কোনো সমস্যায়, সেটা অসুস্থ হোক বা অন্য কোনো কারণ, একটা সমস্যাকে ঘিরে যখন সমাধানের রাস্তা খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যাই, যাওয়ার পরেও সমাধান না মেলে, তখন অনেকটা যেন বিশ্বাসের জায়গাটা ক্ষুণ্ণ হতে শুরু করে। তো এনাদের কথা শুনে আপনারাও প্রত্যেকে বুঝতে পারছেন, একটা মানুষকে সুস্থ স্বাভাবিক করে তোলার জন্য বিভিন্ন চিকিৎসা মাধ্যম তারা অবলম্বন করেছেন, কিন্তু অবশেষে তারা সুরাহা পাননি। তো এই রকম বিভিন্ন জায়গায়, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চিকিৎসারত থাকার পরে অবশেষে সুগার সুখবরের দ্বারস্থ হচ্ছে। তো এই যে আপনারা এতগুলো জায়গাতে ট্রাভেল করলেন, আপনার বাড়ির পেশেন্টকে নিয়ে বিভিন্ন জায়গার দ্বারস্থ হলেন, বিভিন্ন চিকিৎসা মাধ্যমে চিকিৎসা করালেন, সেখানে যখন কোনো সুরাহা পেলেন না, তখন নিশ্চয়ই সুগার সুখবরে হঠাৎ করে আপনারা একটা হ্যান্ডবিল দেখলেন, কোনো জায়গাতে গেলেন, ডাক্তারবাবুর সান্নিধ্যে আসলেন, তার ওষুধ আপনার বাড়ির পেশেন্ট খাওয়া শুরু করলো। কিন্তু একটা জায়গা তো ঠিক যে বিশ্বাসের জায়গাটা হঠাৎ করে তৈরি হয় না, তাই না? তো এই সুগার সুখবর, এই ওষুধটা আপনার স্ত্রী ব্যবহার করার কতদিন পর আপনাদের এই বিশ্বাস জায়গাটা এসছে যে না, এতদিন পর আমরা একটা সঠিক পথ মনে হয় অবলম্বন করলাম? 2-3 মাস ওষুধ খেতে মনে হয় একটু কম ধরছে, খেতে খেতে পরপর 6 মাসখানে হয়ে যেতে অনেকটা কমছে, 6 মাসখানে। তারপরে ওষুধ খেতে আবার এখন তো প্রায় একবার সুস্থ, এখন তো কোনো অসুবিধা হচ্ছে না, এখন স্বাভাবিকে চলে এসেছে। আর একটা কথা আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকের বাড়িতে যে কোনো শারীরিক দিক থেকে অসুস্থ একজন যদি রোগী থাকে, তার মানসিক দিক থেকে তাকে ফ্রি রাখা, সবসময় আনন্দে রাখা বা তাকে সবসময় অনুপ্রেরণা জাগিয়ে যাওয়া, এটা সবথেকে বড় ব্যাপার। এবং এই ভূমিকাটা সর্বোপরি পালন করে কিন্তু পরিবারের সদস্যরা। তো সেই জায়গা থেকে আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, এই ধরনের যারা গৌরী দেবীর মতন অন্যান্য রোগীরা রয়েছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছে, তো তাদের সুস্থতার কথা মাথায় রেখে, তাদের মানসিক যে একটা শান্তি, সেই জায়গাটা মাথায় রেখে একজন বাড়ির লোক হিসেবে আপনি যদি কিছু বলেন। আমাদেরও তো রুগী দেখে চিন্তা হয়েছিল যে ডাক্তার কাছে হবে কি না, যে সারবে কি না, এরকম নিজেরা একটা চিন্তা ভাবনা করছিলাম যে হয়তো হবে না। বহু ডাক্তার তো দেখিয়েছি, তারাও তো ভাবে সারিয়ে দেবে বলে সারাতে পারে, বলে ওষুধ খাওয়া ঠিক হয়ে যাবে, এবং অনেক ডাক্তার বলেছে, ওষুধও খাইয়েছি, চিকিৎসা করিয়েছি, সুস্থতা হয়নি। এই ডাক্তারের কাছে হবে কি না সেটাও আমরা চিন্তায় ছিলাম, যে হবে কি হবে না, আবার কোথায় নিয়ে যেতে হবে। কেউ বলছে ব্যাঙ্গালোর নিয়ে যাও, কেউ বলছে ভেলোর নিয়ে যাও, বলতেছে বিভিন্ন লোক, বলে রুগী বাঁচবে না, ওকে হয় ব্যাঙ্গালোর নিয়ে যাও, নাহলে ভেলোর নিয়ে যাও, এরকম চিন্তা ভাবনা করছিলাম, বলতেছি। তাতেও আমরা চিন্তা ভাবনা করছিলাম যে কোথায় নিয়ে যাবো, কী করবো। তা এই ডাক্তার কাছে ওষুধ খেতে খেতে দেখলাম যে মোটামুটি সুস্থতার দিকে মোটামুটি আসছে। সেরকম যে অসুবিধাটা আসছিলো, অতখানি অসুবিধাটা কেটে গেছে, অতখানি অসুবিধা নেই। নিজের মধ্যে একটা মনের মধ্যে সাহস আসলো যে না, মনে হচ্ছে ওষুধ কাজ করবে। ওষুধ খাচ্ছে যখন খেতে দেখে যায় এখন অনেকটা সুস্থ দিকে এবং কোনো সমস্যা নেই। আমরা ভাবছিলাম না যে গ্রামের ডাক্তার এরকম একটা রুগীকে তুলতে পারবে, আমরা নিজেরা একটা মনের মধ্যে সাহস দিতে পারছিলাম না। তা দেখলাম চিকিৎসা করতে করতে যে এই ডাক্তারের দ্বারাই আমাদের রুগী সুস্থ হয়েছে। কলকাতার অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, তাতে সুস্থতা হয় না। অনেক বড় বড় ডিগ্রিওয়ালা ডাক্তার এখানে ওখানে সেখানে দেখিয়েছি, তাতে কিন্তু সুস্থ হয়নি। কিন্তু এখানে চিকিৎসা করে আমরা মোটামুটি সুস্থতা পেয়েছি। এখন আমরা কথা বলবো গৌরী দেবীর ছেলের সঙ্গে, বড় ছেলে। একটা কথা না বললেই নয়,
বাবা মার প্রতি সন্তানদের যে দায়িত্ব কর্তব্য থেকে থাকে সেটা নিয়ে সত্যি আর নতুন করে বলার কিছু নেই, আমরা প্রত্যেকেই জানি। আর এই বাবা মাই যখন অসুস্থ হন তাদের চিকিৎসার প্রত্যেকটি জায়গায় সঙ্গে করে নিয়ে যাওয়ার যে ভূমিকাটা ছেলেমেয়েরাই পালন করে থাকে। গৌরী দেবীর ক্ষেত্রে সেই জায়গাটা সত্যি অন্যথা হয়নি। তার বড় ছেলে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। গৌরী দেবীর একেবারে সুগার সুখবরের দ্বারস্থ হওয়ার আগে যে চিকিৎসা চলছিল সেই চিকিৎসায় সদা সর্বদা সঙ্গে ছিলেন তার এই ছেলে, এবং সুগার সুখবরের চিকিৎসার আওতায় আসার পরেও সব সময় একেবারে ডাক্তারবাবুর কাছে যাওয়া, কোনো সেমিনার অ্যাটেন্ড করা, ব্লাড টেস্ট করতে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু একেবারেই মানে ফিজিক্যাল যে প্রেজেন্সটা অর্থাৎ শারীরিক যে উপস্থিতিটা সদা সর্বদা গৌরী দেবীর সঙ্গে তার এই ছেলেই ছিলেন। তার সঙ্গে আসুন আমরা একটু কথা বলি। আপনার নামটা আর একবার বলুন। আমি বুদ্ধদেব দাস। সুগার সুখবরের চিকিৎসায় আসার আগে আপনার মায়ের জীবনটা কিরকম ছিল, তখনকার কথা একটু সংক্ষেপে যদি বলেন। মানুষ অসুস্থ হলে তার চিকিৎসার প্রয়োজন আছে। ধারাবাহিকভাবে মা আমার শারীরিকভাবেই ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। মূল অসুস্থ ছিল অস্টিওআর্থ্রাইটিস, সঙ্গে ছিল সুগার হাই। দুটোতে যখন একসঙ্গে জড়িয়ে পড়লো, দুটো অসুখ একসঙ্গে জড়িয়ে পড়াতে মা একেবারে বিছানা শয্যা যাকে বলা ধরাশায়ী সেরকম পরিস্থিতিতে পৌঁছে যায়। তো সেরকম অবস্থাতে স্থানীয় চিকিৎসক হিসেবে চিকিৎসা নেওয়া হয়েছে। ওখানে চিকিৎসা নেওয়ার পরে যা হয়, যন্ত্রণা হলে যন্ত্রণার ওষুধ, ব্যথা হলে ব্যথার ওষুধ, এরকমভাবে দিয়ে মোটামুটি কিছুটা স্থিতিশীল হয়েছিল। তো সেটা কখনোই স্থায়ীভাবে কিছু হয়নি। ওষুধ খাওয়া বন্ধ করে দিলে আবার সেই যন্ত্রণা, আবার সেই ব্যথা, এরকমভাবে চলতে থাকে। ক্রমশ আরও মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবনতিটা ঠিক এরকম ধরনের, দিনের পর দিন হাঁটু ফুলতে থাকে, গোড়ালি ফুলতে থাকে, কোমরের ব্যথা আরও বেশি বেড়ে যায়, শিরের যন্ত্রণা বেশি হতে থাকে, ঘাড়ের সঙ্গে মাথার ভারসাম্য হারিয়ে ফেলে, বিছানা থেকে মাথা তুলতে পারছে না। এরকম জায়গাতে পৌঁছে যাওয়ার পরে মা পুরো একেবারে বিছানাসজ্জ হয়ে পড়ে। সেখান থেকে আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে চিকিৎসার জন্য বিভিন্ন রকম হাসপাতালে আমরা ছোটাছুটি করি। সেখানে যাওয়ার পরে মাকে দেখেই ডাক্তারবাবুরা বলে দিলেন যে ঠিক আছে, কোনো চিন্তা করার কিছু নেই, আমি এখান থেকে প্রেসক্রিপশন করে দিচ্ছি, আপনি ওষুধপত্র কাউন্টার থেকে নিয়ে যাবেন, আর যে ওষুধগুলো বাইরের থেকে কিনতে হবে তাও আমি বলে দিচ্ছি, এখান থেকে প্রেসক্রিপশনে বলে দিলেন এই ওষুধগুলো বাইরে থেকে কিনে নেবেন। যথারীতি সেরকমভাবে করলো। ওষুধ খাওয়াতে কিছুটা স্থিতিশীল হলো। স্থিতিশীল হওয়ার পরে মোটামুটি একটু হয়তো বিছান থেকে উঠে বসার ক্ষমতা পেলেন, কিন্তু পাওয়ার পরে কি হবে, আবার সেই আস্তে আস্তে করে যে ওষুধ খাওয়াটা একটু বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবার যেরকম অবস্থা ছিল তার চেয়ে আরও খারাপ অবস্থায় পৌঁছে গেল। তো যথারীতি আমরা ডাক্তারবাবু কাছে গেলাম যে ডাক্তারবাবু ওষুধ খাওয়ার পরে স্থিতিশীল হয়ে যাওয়ার পরে আবার কেন হঠাৎ করে বেড়ে গেল এরকমভাবে? না ঠিক আছে, বেড়ে গেছে, যে কোনো কারণভাবে বেড়ে গেছে, ওষুধ দিচ্ছি, আপনারা নিয়ে যান, ওষুধ খাওয়ান, ও খেলে আবার সুস্থ হয়ে যাবে। কিন্তু এরকমভাবে মানে ধারাবাহিকভাবে চলতে থাকলে দেখা গেল যে দিনের পর দিন রোগটাই বেড়ে যাচ্ছে, কিন্তু কোনোরকমভাবে তার সুরাও হচ্ছে না, শুধু ওষুধপত্র দিয়ে সেটাকে স্থিতিশীল করা হচ্ছে। তো এরকমভাবে করতে করতে বেশ কিছুদিন চলে যায়। একটা সময় আসে যে আমরা রঞ্জনদার সহযোগিতা পাই। রঞ্জনদার সহযোগিতায় উনি বললেন যে আমার থেরাপি পুরো উল্টো রকম, যেটা হয়তো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আমি বললাম ঠিক আছে, আপনি আপনার বক্তব্যটা বলুন, কীরকম থেরাপি আছে আপনার সিস্টেমে। উনি যথারীতি বললেন যে শুরু করুন। তো থেরাপি শুরু করতে গিয়ে দেখলাম যে উনি প্রথমে বললেন যে আমার এইরকম সিস্টেমটা ঠিক কীরকম না, উনি বললেন রাত্রি 7:30 থেকে 8টার মধ্যে রাত্রের খাবার খেয়ে নিতে হবে। খাওয়ার পরে সারা রাত্রি কোনো জল খাওয়া যাবে। তারপরে আস্তে করে যখন সকাল হবে, সকালে উঠে প্রায় মানুষের জল খাওয়ার অভ্যাস থাকে, ওই অভ্যাসটা ত্যাগ করতে হবে। রাত্রি 8টায় যা খাওয়া দাওয়া, জল খাওয়া, ওই শেষ খাওয়া। পরের দিন রাত দুপুর 12টার সময় প্রথম জল খাওয়া হবে। সেই জল খাওয়াটা হবে কাঁচা আমলকির জল, সঙ্গে থাকবে বিট লবণ মিশিয়ে। এই কাঁচা আমলকির জল দিয়ে আপনার সকালটা শুরু হবে। কাঁচা আমলকির জল খাওয়ার পরে তার আগের দিন রাত্রে ভিজানো থাকবে কাঁচা ছোলা, কাঁচা মুগ, এরকম ধরনের সমস্ত খাবারের আইটেমগুলো তৈরি করা থাকবে। কাঁচা আমলকির জল খাওয়ার 1 ঘন্টা পরে কাঁচা ছোলা, কাঁচা মুগ, মুখযুক্ত মুগ, এগুলো মা খাওয়া শুরু করবে। তারপরে ওইটা খাওয়ার পরে
কাঁচা গাজর, শসা, কাঁচা টমেটো, এইরকম ধরনের খাবারগুলো মার খাদ্য তালিকায় ছিল দুপুরের খাবারে। মানে সকাল থেকে একরকম একেবারে খাওয়া বন্ধ, জল জল দুপুরের খাওয়াটা এইরকমভাবে শুরু হতো, এই করে করে দুপুরটা কেটে যেত। বিকেলের দিকে যদি খিদে পেত আবার সেখানেই কাঁচা গাজর, টমেটো অথবা শসা বা কাঁচা ফল এরকম ধরনের খাবার বিকেলে ছিল। রাত্রে মা এক টাইমই খাবার খেতে, 24 ঘন্টার মধ্যে ওই রাত্রি 7:30 8টায় সেখানে থাকতো 2 পিস রুটি আর কাঁচা সবজির তরকারি। এইরকমভাবে বেশ কিছুদিন কেটে যায়, প্রায় ধরুন 3 থেকে 4 মাস এরকম সময় কাটতে থাকে। কাটার পরে মা কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে, তখনও পুরোপুরি সুস্থ হয়নি, মোটামুটি নিজের কাজটা কোনোরকম করতে পারেন। ধরুন নিজের কাজের মধ্যে ধরুন হয়তো স্নান করা বা হয়তো বাথরুমে যাওয়া, এই কাজগুলো নিজের সেই 3 মাস 4 মাস যাওয়ার পরে এরকম অবস্থাতে এইটুকুনি কাজ করতে পারত। তারপরে আবার সেই চিকিৎসা থেরাপি চলছে, দাদার সঙ্গেও রঞ্জনদার সঙ্গেও যথারীতি যোগাযোগ আছে, সমন্বয় চলছে, পরামর্শ। তো উনি আবার সেখান থেকে সিস্টেম পরিবর্তন করলেন। উনি বললেন যে আপনি প্রত্যেকদিন উপবাস করছেন, ওই প্রত্যেকদিন উপবাস না করে আপনি একটা সিস্টেমে চলে আসুন, আপনি সপ্তাহে একটা করে উপবাস করুন, সেটা হবে 36 ঘন্টার উপবাস। 36 ঘন্টার উপবাসটা করতে গিয়েই দেখলাম যে মাকে বলা হলো যে এইরকম সিস্টেম, যে রাত্রি 7:30 থেকে 8টার মধ্যে খাওয়া হবে, ওই খাবারটা থাকবে খুব হালকা ধরনের খাবার, আর তরল জাতীয় খাবার হলে খুব সুবিধা হয়, আর দুপুরে যদি কাঁচা ফল খেয়ে থাকতে পারে আরও সুবিধা। তো যেরকম আমরা যতটা সাধ্য মতো আমরা চেষ্টা করেছি তার পরামর্শ মেনে চলার জন্য। রাত্রি ওই 7:30 থেকে 8টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল, জল যা খাবার খাওয়া হয়ে গেল, ওটাই হচ্ছে শেষ খাবার। তারপরের দিন সারাদিন সারা রাত্রি জল না খেয়েই থাকবে। পরের দিন সকাল হলে প্রথম জল খাবেন কাঁচা আমলকির জল, সঙ্গে বিট লবণ দিয়ে। ওটা খাওয়ার 1 ঘন্টা পরে বিট লবণ, পাতিলেবুর জল। ওটা খাওয়ার কিছু সময় পরে এবারে থাকবে গাজরের জুস অথবা কাঁচা গাজর, কাঁচা টমেটো বা শসা, এই জাতীয় খাবার খাওয়া। ওইটা খাওয়ানোর কিছু সময় পরে তারপরে আস্তে 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 করে যেগুলো হচ্ছে সারাদিনের যে মেনু স্বাভাবিক খাবার। মা অবশ্যই একটু এখন হজমের সমস্যা আছে বলে সেদ্ধ তরকারি খায়, মার জন্য একটা আলাদাভাবে সেরকম তরকারি করে দেওয়া হয়। মা সেই তরকারি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে। আস্তে 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 করে ওইটা করতে গিয়ে মোটামুটি এরকমভাবে প্রায় ওটা চললো আরও 4 মাস 5 মাস মতো। এখন এই ব্রত উদযাপনের সঙ্গে যে ওষুধের থেরাপি আছে, এই থেরাপিতে মা একেবারে এক কথা বলতে গেলেই 80% উন্নতি হয়েছে। আগের তুলনায় সুগার একেবারে নর্মাল। সুগার এক সময় ছিল যেটা 200 ছুঁইছে, সেই সুগার বর্তমানে চলে এসেছে 76 থেকে 82-র মধ্যে। একেবারে আপনার হাতে কিছু রিপোর্ট দেখতে পাচ্ছি। একটা কথা, ভিডিও দেখে হয়তো অনেকের মনে হতে পারে যে সাবেকি প্রচার যেটাকে বলা হয়, হয়তো এটা সেটা, কিন্তু মানে সুগারের পেশেন্ট মানে তার তো প্রতিনিয়ত প্রত্যেক মাসে অন্তত আশা করা যায় তার একটা ব্লাড টেস্ট করানো হয়। সুগার কত ছিল 1 মাস চিকিৎসার পর, বর্তমানে কত এসছে, তো সেই রিপোর্টগুলো গৌরীদেবী রিপোর্ট তার ছেলেরই হাতে রয়েছে, সেগুলো একটু আপনি যদি তুলে ধরার চেষ্টা করেন। আমার সুগার লেভেলের রিপোর্টটা পুরোপুরি আমার কাছে সংগ্রহ করা নেই। 11 মাসের ব্যাপার তো, বেশ কিছুটা জিনিস এদিক ওদিক হয়ে গেছে। তো মার প্রথমের দিকে যে সুগারের রিপোর্ট ছিল সেগুলো প্রায় 200 ছুঁই। বর্তমানে আমার কাছে যেটুকু সংগ্রহে আছে ওটা আছে 123। এটা ছিল 22/8/2020। 26/9/2020 ছিল 90। 10/11/2020 আছে 76। এইরকম পরিস্থিতিতে মোটামুটি আমার কাছে যেটুকু সংগ্রহ আছে সেটা বললাম। এবারে মার সঙ্গে এই সুগারের সঙ্গে মার আরও বড় সমস্যা ছিল, যেটা অস্টিওআর্থ্রাইটিস, আর সঙ্গে ছিল হাই ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশার অস্টিওআর্থ্রাইটিসের জন্য আলাদা কোনো ওষুধ আমাদেরকে ব্যবহার করতে হয়নি। শুধু এই ব্রত উদযাপন আর
জীবনচক্রকে সুন্দরভাবে পালন করা, এই দুটো প্রযুক্তিকে একসঙ্গে কাজে লাগিয়ে মাকে মোটামুটি ওই সুগারের সমস্যা থেকে, অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা যন্ত্রণা থেকে এবং ব্লাড প্রেশারের যে সমস্যা ছিল সেই জায়গাটা বর্তমানে 160 ছিল গতবারে যখন আমরা মাপ করি, বর্তমানে সেটা চলে এসেছে 130। আশা রাখছি আগামী সময়ে এটা আরও স্থিতিশীল হবে। একেবারেই সকলের জন্য যেটা বলতে চাইবো, এতক্ষণ গৌরী দেবী তার পরিবারের সদস্যদের কাছ থেকে শুনলেন যে এই অভিনব এক সুগার সুখবরের যে অভিনব চিকিৎসা পদ্ধতি, তাতে যে নিয়মাবলীগুলো দেওয়া হয়, বিশেষ করে খাদ্যাভ্যাস, আমরা প্রত্যেকেই জানি সত্যি এই যে নিয়মগুলোর কথা বললো স্বাভাবিক মানুষের কাছে গ্রহণযোগ্য কেন হবে না? আমরা প্রত্যেকেই ভোজন রসিক বাঙালি, আমাদের ক্ষেত্রে এই ধরনের নিয়ম মেনে খাদ্যাভ্যাস করা সত্যি খুব কঠিন ব্যাপার। কিন্তু প্রত্যেকটি অসুস্থতার ক্ষেত্রে শুধু ওষুধ নয়, ওষুধের সাথে সাথে আমাদের খাদ্যের অভ্যেসটাকে যদি আমরা পরিবর্তন না করতে পারি, আমার তো মনে হয় ওষুধটা শরীরে গিয়ে ঠিক জায়গা মতন কাজ করে না। তাই আর একটা কথা, আমরা প্রত্যেকেই জানি কয়েকটা ওষুধ, যেমন ধরুন হাই প্রেশার, প্রচণ্ড পরিমাণে সুগার, হার্টের সমস্যা এবং যেটা গেটে বাত বলা হয় একেবারে খাঁটি বাংলায়, তো এই অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই জায়গাগুলোতে বলা হয় এই কয়েক ধরনের অসুখ থাকলে এর ওষুধগুলো ততদিন খেতে হবে, সেই দিনটা কবে না মৃত্যুর আগের দিন পর্যন্ত। তার মানে কি, ওষুধ খাচ্ছি, আমার সমস্যাগুলো নিয়ন্ত্রণে থাকছে, ওষুধ খাওয়া বন্ধ করছি, আমার সমস্যাগুলো আবার যেন নবরূপে প্রস্ফুটিত হচ্ছে। কিন্তু সুগার সুখবর, শুধু সুগার নয়, সুগারের সাথে জড়িয়ে থাকা আর যে সাইড ইফেক্ট অসুখগুলো রয়েছে, যেমন বাতের সমস্যা, হার্টের সমস্যা, অতিরিক্ত উচ্চ রক্তচাপ, এই ধরনের সমস্যাগুলো থেকেও সত্যি নিরাময়ক হওয়া যায়। তো মানুষের যে ভুল একটা ধারণা রয়েছে, সুগার হওয়া মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত ওষুধ খেতে হবে, এটাই মানে নিরাময় করা সম্ভব নয়। এই ভুল ধারণাটা মনে হয় আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই আরও একবার, প্রত্যেকের সুস্বাস্থ্যের সন্ধানে, আপনাদের প্রত্যেকের প্রয়োজনে নিজেকে সুস্থ রাখতে, আপনজনদেরকে সুস্থ রাখতে এবং নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে কাটিয়ে নতুন পথের দিশারি পেতে অবশ্যই চোখ রাখুন সুগার সুখবর ইউটিউব চ্যানেলে। এতগুলো শারীরিক অসুস্থতা নিয়ে আপনার মা যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, সেখান থেকে স্বাভাবিক ছন্দে ফিরে আসা, তার যে এই জীবন সংগ্রামে আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, আগেও ছিলেন, এখনও আছেন। তো এই সমস্ত জায়গা বিচার বিবেচনা করে অন্যান্য যে সমস্ত রোগীরা এখনো পর্যন্ত সুগার সুখবরের সান্নিধ্যে আসেনি বা ভুল পথে হয়তো চালিত হচ্ছে, তো তাদের জন্য আপনার বার্তা কী থাকবে? আমাদের দেশে সুগার একটা মহামারী ব্যাধিতে পৌঁছে গেছে। এই সমস্যায় যারা ভুগছেন তাদের উদ্দেশ্যে আমার বিনীত আবেদন, আমার মায়ের মতো আপনারা না ভুগে এই চিকিৎসার মাধ্যমে আপনি সম্পূর্ণ সুগার নামক অসুখটাকে আপনার শরীর থেকে তাড়িয়ে দিতে পারবেন। আমার মাও সুস্থ হয়েছেন, আপনিও সুস্থ হবেন, এটুকু ভরসা এবং বিশ্বাস আপনাদের আমি দিচ্ছি। আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ প্লিজ স্টে উইথ আস।